রোববার রাত ৯টার দিকে সচিবালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যদের এক পক্ষ। কয়েক দফা সংঘর্ষে আহত হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদের ধাওয়া খেয়ে সচিবালয়ের দেয়াল টপকে ভিতরে আশ্রয় নেন অনেক আনসার সদস্য। প্রায় ১ ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে সচিবালয়ে অবরুদ্ধ থাকা উপদেষ্টা এবং কর্মীরা মুক্ত হন। আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। কিছু আনসার সদস্য ছাত্র আন্দোলনের নেতাসহ সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবরে রোববার রাত ১৫টার দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় এলাকায় গেলে শুরু হয় সংঘর্ষ। হামলার প্রতিবাদে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কেউ সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এই আওয়ামী শকুনদের বলে দিতে চাই, যারা আরেকটু নিচে ধরে সচিবালয়ের আশেপাশে আজকের পর থেকে অবস্থান করবে, তাদের ছাত্র জনতা দেখে নিবে। এর আগে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো আনসার সদস্য। বেলা ১২টা থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখে তারা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন। সে সময় আনসারদের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন। রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে। দাবি আদায়ে ছাত্র জনতা কখনো সচিবালয় ঘেরাও করেনি, তাই কাউকে সচিবালয় কেন্দ্র করে আন্দোলন না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শপথ নেওয়ার ১৭ দিনের মাথায় ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। প্রথম ভাষণেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে, তবে তার আগে দরকার সংস্কার। কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারকে সমর্থন দিয়েছে সব রাষ্ট্র ও জাতিসংঘ। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতায় সবার সঙ্গে সম্পর্ক গড়তে চান। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। দেশকে যেন আর কেউ পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান ডক্টর ইউনূস। পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ ১১ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দী। সীমাহীন দুর্ভোগ, বানভাসী এসব মানুষের। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ সহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আসুন্না ফাউন্ডেশন। সংস্থাটিতে এরই মধ্যে ৩.৫ লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪,০০০-এর বেশি।
রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে কাজ করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক। কেউ ট্রাক থেকে নামাচ্ছেন চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী। 15 কেজির বস্তায় প্যাকেট করছেন তারা। স্বেচ্ছাশ্রমে ছুটে এসেছেন শিক্ষক, শিক্ষার্থী, নানা ধর্ম ও শ্রেণী পেশার মানুষ। বন্যা দুর্গত মানুষ অনেক কষ্টে আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যে কষ্ট করতেছি সেটা কিছুই না। তাদের জন্য হয় একটু হলেও যদি ভালো করা যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি। যখনই কোনো সমস্যা হয় সবসময় এরা আগায় আসে আগে এই জন্য এদের কাজগুলো ভালো লাগে, সেজন্য আমি এদের আগায় আসে কাজ করি। আমি মনে করতেছি যে আমি শারীরিকভাবে পরিশ্রম দিতে পারবো, সেই জন্য আমি উইলিংলি এগিয়ে আসছি এখানে হেল্প করার জন্য। প্যাকেজিং হচ্ছে পানি, খেজুর, চিরা, চিনি, লবণের মতো শুকনো খাবারও। দুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় দেয়া হচ্ছে মোমবাতি ও দেশলাই। পশুখাদ্য হিসেবে প্রায় 60 টন ভুসিও আছে ত্রাণ সামগ্রীতে। 20,000 শুকনা খাবার, 50,000 ভারী খাবার অর্থাৎ চাল ডাল, আর 50,000 25 কেজি করে চাল। এটা হলো আমাদের প্রাথমিক প্ল্যান। সেই সাথে 5,000 ঘর নির্মাণ। যা করি মানুষের জন্য তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিই। ধরুন এই কার্যক্রমে টোটাল আমরা কি করেছি, কোন জিনিসটা, কোন প্রোডাক্টটা কত টাকায় কিনেছি, ডিটেইল আমরা দিয়ে দিব। যেসব এলাকায় স্বেচ্ছাসেবীরা যেতে পারছেন না সেখানে নেওয়া হচ্ছে সেনা সহায়তা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত গাজায় গতকাল শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। এছাড়া ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অভিযান চালানোর পর দেইর আল বালাহ শহর থেকে গত 2 দিনে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে 1 লাখ মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনার মাঝেই ভয়াবহ হামলার ঘটনা ঘটল। যুদ্ধবন্ধের লক্ষ্যে আলোচনায় হামাসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন গোষ্ঠীটির সিনিয়র নেতা খালিদ আল হায়া। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ সময় ইসরায়েলে 1200 জনের মতো নিহত হয়। ওই সময় 251 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর মধ্যে 109 জন এখনও হামাসের হাতে বন্দী আছেন। তাদের মধ্যে 36 জন মারা গেছেন বলে ধারণা করা হয়। হামাসের ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 10 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 40,000-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা 93,000-এর বেশি। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে অবিস্মরণীয় জয়। টেস্টে পাকিস্তানকে প্রথমবার হারানো, তাও আবার তাদের মাঠে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। দেশে রাজনৈতিক অস্থিরতা, বন্যায় দুর্ভোগ। ক্রিকেটে এই জয় স্বস্তি হয়ে এলো। বদলে যাওয়া বাংলাদেশের মতো টাইগারদের পারফরমেন্সেও এসেছে বদল। লড়াকু মানসিকতা আর একাগ্রতায় এই বিজয়। শান্তজা উৎসর্গ করলেন ছাত্র আন্দোলনের শহীদদের। আর ম্যাচ সেরার পুরস্কার বন্যার্তদের সহায়তায় দিলেন মুশফিক। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। This prize money I just want to donate, you know, in our Bangladesh there is flood affected people. আমি এই প্রাইজ মানি বন্যার্তদের জন্য দান করতে চাই। দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে। Those who can donate and also help in this cause. মুশফিকের অতিমানবীয় ইনিংস দলের জন্য বিশেষ। মিরাজ, সাদমান, মুমিনুল লিটনও ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শেষ দিন স্পিনাররাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। দলীয় সমন্বয়ে এই সাফল্য। অধিনায়ক শান্তর মন্তব্য, টিম হিসেবে যেন আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি। কখনো রেজাল্ট হবে, কখনো হবে না, বাট আমরা যেন টিম হিসেবে খেলি। যে জিনিসটা আমার মনে হয় এই ম্যাচে একদমই আমরা প্রত্যেকটা বক্স, ম্যাক্সিমাম বক্স আমরা টিক দিয়েছি। রাজনৈতিক কারণে সমালোচিত সাকিব দল থেকে বাদ পড়ার শঙ্কায়। মাঠের বাইরে যা কিছুই হোক তার প্রভাব পড়েনি পারফরমেন্সে। মহা চাপে থেকেও সাকিব দলের জয়ে ভূমিকা রেখেছেন ঠিকই। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি। মাউন্ট মঙ্গানুই থেকে রাওয়ালপিন্ডি, মাঝে 2 বছর কেটে গেছে। বিদেশের মাটিতে এটি 7ম টেস্ট জয় বাংলাদেশের। ধারাবাহিক পারফরমেন্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় স্বপ্ন টাইগারদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।